দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ ভিউজ 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। খুব বেশি দিন পার হয়নি সেই সময়ের যখন আপনারা সহ আমরা অনেকেই সচকিত হয়ে উঠেছিলাম 7 খুনের ঘটনায়। নারায়ণগঞ্জের সেই বিভীষিকাময় ঘটনার বিচারের যে প্রাথমিক ধাপ সেটি শেষ হয়েছে এবং নিম্ন আদালত ফাঁসি দিয়েছেন 26 জনকে। সেই রায় আজকে আমরা পেয়েছি এবং বাকি 9 জনকে অন্যান্য বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এই রায়। এই রায়টি পাওয়ার পর বাদীপক্ষ স্বভাবতই সন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে যারা এই মামলার আসামি, যাদের দণ্ড হয়েছে, তারা বলেছেন তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগে তারা আসবেন এই রায়ের বিরুদ্ধে। এবং এই রায়টির মাধ্যমেই যে পরিবারগুলো এই 7 খুন মামলায় ধ্বংসই হয়ে গিয়েছিল বলা চলে, তারা একরকমের সান্ত্বনা পেলেন। এই মামলায় রায়টি দেয়া শুরু হয় সকাল 10টার কিছু আগে এবং সে সময় আদালতে হাজির করা হয় গ্রেফতার হওয়া 23 আসামিকে। মোট আসামি এই মামলায় 35 জন। যারা এই মামলায় সাজা পেয়েছেন তাদের মধ্যে 17 জনই র্যাবের সাবেক সদস্য। এদের মধ্যে বেশ কয়েকজন অবশ্য এখনো পলাতক রয়েছেন, তাদেরকে গ্রেফতারের চেষ্টা এখনো চলছে। যারা এই মামলার প্রধান আসামি তারা হলেন নূর হোসেন, চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, ল্যান্স নায়ক হীরা, ল্যান্স নায়ক বেলাল, সিপাহী আবু তৈয়ব, এসআই পূর্ণেন্দু বালা, কনস্টেবল বাবুল সহ আরও 26 জনকে এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহাদিন মালিক। স্বাগত আমাদের অনুষ্ঠানে। ডক্টর মালিক, আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে, এই মামলাটি যেভাবে হলো আমরা এক ধরনের ফলাফল দেখলাম, কিন্তু প্রসিকিউশন যেভাবে মামলা উপস্থাপন করেছে, আমি জানি না কতদূর আপনি মামলার নথির সাথে পরিচিত, আপনার কি মনে হয় আপিলে কি এই সাজা টিকবে? এটা একটা কঠিন প্রশ্ন। হ্যাঁ, মানে রায় দেখে সব নথি না দেখে তো এটা বলা মুশকিল। তবে যেটা মানে এখানে তো বেশিরভাগ আসামিরই স্বীকারোক্তি ছিল, প্লাস যেটা দেখেছি যে শতাধিক ব্যক্তির সাক্ষী ছিল। তো এইসব মিলে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে এই রায়টা হয়তো মানে এর থেকে ফসকে বেরোবার সম্ভাবনা কম। আর এত আসামি, এত সাক্ষী মিলে যে মানে তুলনামূলকভাবে অল্প দিনে বিচার কার্য শেষ হয়েছে, আমার মনে হয় এখানে তদন্তকারী কর্মকর্তারা যারা প্রসিকিউশন ছিলেন সবাই প্রশংসার দাবিদার, যে এত একটা বড় মামলা এত কম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য। এই ক্ষেত্রে যেটা সবসময় শঙ্কা থাকে যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত তাদের বিরুদ্ধে সচরাচর মামলায় দণ্ড হয় না বা শেষ পর্যন্ত টেকে না। তার দু একটি যে ব্যতিক্রম নেই তাও নয়। ইয়াসমিন যে হত্যা মামলা, সেটির কথা আমরা জানি, যেটি আপিল বিভাগ পর্যন্ত সাজা বহাল ছিল। আপনি কি মনে করেন এই ধরনের একটি রায় আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদেরকে আইন ভঙ্গ করার থেকে বিরত করবে? একটাতে সবকিছু বিরত হবে না, তবে এটা নিঃসন্দেহে একটা ভালো দৃষ্টান্ত। মানে ইদানিং যেটা পত্রপত্রিকা আসছে বা অভিযোগ গুঞ্জন, যে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছেন। আর এইটা তো একেবারে এইভাবে একটা দলবল নিয়ে, আপনি যেটা বললেন যে র্যাবের প্রাক্তন 17 জন সদস্য জড়িত ছিলেন, এতজন লোক নিয়ে এইভাবে ঠান্ডা মাথায় খুন করা, এটা নিশ্চয়ই বাহিনীর কোথাও শৃঙ্খলা বোধের, শৃঙ্খলা নীতির বা তাদের যে চেইন অফ কমান্ড, কোথাও একটা গাফিলতি নিশ্চয়ই হচ্ছে। তবে হ্যাঁ, ওই এক কথায় যে এটা একটা দৃষ্টান্ত তৈরি হলো, এবং আমার মনে হয় যে অন্য যারা এই ধরনের অপরাধ করবেন তারাও এই ধরনের বিচারের সম্মুখীন হবেন, বা যারা অপরাধ করেছেন তারাও এই ধরনের বিচারের সম্মুখীন হবেন। একটা দিয়ে সব সমস্যার সমাধান হবে না, তবে এটা একটা সঠিক পদক্ষেপ। এই ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি স্বাভাবিকভাবেই চলে আসে এবং সম্প্রতি আমরা রায় পেয়েছি যে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল এবং তারপর আইন করে তাদেরকে যে দায়মুক্তি দেওয়া হয়েছিল সেটিও বৈধ নয়। এখন এই ধরনের ঘটনার পর যখন আমরা এই ধরনের রায় হাতে পাচ্ছি, সাজা হচ্ছে জড়িতদের, সেই ক্ষেত্রে এই সংস্কৃতি থেকে আমরা আসলে কতটুকু বেরিয়ে আসতে পেরেছি? কারণ এই ঘটনার পর সারা দেশে একটা বড় ধরনের সাড়া পড়েছিল। র্যাব বলুন, পুলিশ বলুন, যারা এই ধরনের ঘটনার সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাদের সংস্কৃতির কতটুকু পরিবর্তন হয়েছে?
আমি আমি তো বলবো পরিবর্তন হয়নি, কারণ এই অর্থে হয়নি যে ঘটনাটা ঘটেছিল এপ্রিলের শেষে প্রায় 2014 সালে। এরপরে ধরুন এই সপ্তাহ পর্যন্ত তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। অতএব ওই অর্থে আমার মনে হয় যে এদের প্রসিকিউশন হয়েছে বলে হ্যাঁ কিছুটা কিছু লোকে থমকে দাঁড়াবে, কিন্তু ওই অর্থে প্রভাব ফেলে নাই। তো আমি যেটা এখানে যোগ করব যে যেহেতু র্যাবের বা আইনশৃঙ্খলা বাহিনীর এত বিরাট সংখ্যক কর্মকর্তা, মানে উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাদের অধীনস্থ যারা আছেন মানে সিপাহী লেভেলে, তারা কিভাবে এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত হলো, আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব একটা তদন্ত করা উচিত। এই ধরনের কোনো তদন্ত হয়েছে বলে আমরা শুনি নাই। কোথায় গাফিলতি ছিল, কার গাফিলতি ছিল, চেইন অফ কমান্ডে কি গাফিলতি ছিল, বা এই ধরনের অপরাধমূলক কাজে তারা কিভাবে জড়িয়ে গেলেন এবং যাতে ভবিষ্যতে না যান, ওই জন্য আমার মনে হয় যে একটা তদন্ত করা এবং অন্তত তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এইটা বলে আমাদের জনগণকে আমার মনে হয় যে আশ্বস্ত করতে হবে। তাহলে এত হ্যাঁ এটা ঠিক বিচার হলো, বিচার হয়ে শাস্তি হলো, কিন্তু এটা তো নিঃসন্দেহে এত লোক যখন জড়িত ছিল, এটা নিঃসন্দেহে বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আর আমি যদি পারি আরেকটা জিনিস একটা ছোট্ট অ্যাড করতে যাচ্ছি, এটা যদি আমরা বিরতির পরে আসি তাহলে বোধহয় একটু সুবিধা হয়। এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই আসবো, যেটা বলছিলেন আপনি। দর্শক, একটু পরে ফিরে আসছি, তখন আপনাদের সঙ্গে পাবো আশা করি। দর্শক, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। কথা হচ্ছে 7 খুন মামলা, নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর শাহদিন মালিক। ডক্টর মালিক, আপনি একটি প্রসঙ্গে যেতে চাচ্ছিলেন, আমরা বিরতিতে চলে গেলাম সময় স্বল্পতার কারণে, সেখানে যদি আসি এখন। যে আমি যেটা বলছিলাম যে অপরাধের শিকার যারা হচ্ছে তাদের ক্ষতিপূরণের কথা, যে দুনিয়ার সব সভ্য দেশে বিশেষত এই ধরনের ঘটনায় যেখানে অপরাধীরা সরকারের ব্যক্তি বা সরকারের সরাসরি সরকারি ব্যক্তি ছিলেন, তো তাদের দ্বারা যখন অপরাধ সংগঠিত হয় তখন সরকারের একটা দায়িত্ব বর্তায় অপরাধের শিকারীদের একটা, যারা শিকার হয়েছে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। এই গত 2-1 দিন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে যারা খুন হয়েছেন তাদের মধ্যে 2-3টা পরিবার খুবই অসচ্ছল, খুবই কষ্টে আছে। আমার মনে হয় এইটা একটা উদাহরণ হতে পারে যে যেখানে সরকার হ্যাঁ ক্ষতিপূরণের মাধ্যমে অবশ্যই নিহত আত্মীয় স্বজনেরকে তারা ফিরে পাবেন না, কিন্তু অন্তত স্ত্রী পুত্র যারা নিহত হয়েছেন তাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে কন্যা নিয়ে যাতে মোটামুটি একটু ভালো থাকতে পারে অন্তত আর্থিক দিক থেকে। আমি মনে করি যে এই ধরনের একটা ঘটনায় এই নিহত 7টা পরিবারের প্রয়োজন বোধে সরকারের আর্থিকভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, যাতে আত্মীয় তো হারিয়েছেই কিন্তু বাকি জীবনটা মানে আর্থিকভাবে যাতে তারা কষ্টে না কাটায় বা যতদূর দুঃখ কষ্ট লাঘব করা যায়, এটা সরকারের নৈতিক দায়িত্ব। যেটা বলছিলাম, বিশ্বের বহু দেশে এভাবে অপরাধের শিকার ব্যক্তিদের সরকার আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সাহায্য করার চেষ্টা করে। এই ক্ষেত্রে জানি না একটা খবর আপনার নজরে পড়েছে কিনা, লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ বেশ দীর্ঘ সময় ঢাকা মেডিকেলের একটি কেবিনে ছিলেন এবং তা নিয়ে বেশ কয়েকবার পত্রিকায় প্রতিবেদন এসেছে। তো তাদের সব সুবিধা অসুবিধা, এবং বলা হচ্ছিল যে তার সেইভাবে আসলে স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই যে তিনি জেলখানা ছেড়ে এসে ঢাকা মেডিকেলে থাকবেন, কিন্তু তাদের সুবিধার কথা সরকার যতটা ভেবেছে, যারা এই ধরনের ঘটনায় ভিকটিম, তাদের কথা আসলে বাস্তবিক ক্ষেত্রে কতটুকু ভাবে সরকার? জি না, এটাই এখন এটা ভাবতে হবে। আর এটা আমরা ইদানিংকালে খুবই লক্ষ্য করছি যে যারা মানে প্রভাবশালী, যারা কোনো মতে আইনের জালে আটকে যাচ্ছেন, তারাই হাসপাতালের নাম করে মাসের পর মাস বিভিন্ন হাসপাতালে থাকছেন। এটা অবশ্যই প্রভাব খাটিয়ে, অবশ্যই দুর্নীতির মাধ্যমে এটা হচ্ছে, এবং তাদের ওই অর্থ আছে বলেই তারা এই দুর্নীতির আশ্রয়, মানে অপরাধ করেছে, অপরাধের পরবর্তী জীবনেও তারা দুর্নীতি, হয়তো জেলে গেলেও দেখা যাবে যে খোঁজ করলে যে অন্যান্য সাধারণ কয়েদিদের মতো তারা জেলে না থেকে আরাম আয়েসে থাকে। এটা তো আমাদের একটা সার্বিক যে গভর্নেন্স, যে আমাদের দেশ পরিচালনার ব্যবস্থা, এটা সাংঘাতিক দুর্বলতা। এখানে প্রভাব খাটিয়ে টাকা দিয়ে অনেক কিছু কেনাবেচা হয়। এর বাইরেও আমি যেটা বলছিলাম, হ্যাঁ মানে পত্রপত্রিকায় আসছে যে নিহতের পরিবার অনেকেই খুবই কষ্টে আছে। এখানে ওই আইনজীবী যে চন্দন সরকারের ড্রাইভারও আছে, তার খবর পত্রিকায় বেরিয়েছে। তো আমি বলবো হ্যাঁ সরকারের এটা অবশ্যই একটা দায়িত্ব এখন
যে দায়িত্ব তার কর্মচারীদের কারণে যারা এই ভিকটিম হলো, যারা নিঃস্ব অসহায় হয়ে পড়লো, আত্মীয় স্বজন হারিয়েছে, বাবা মা মানে বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, ওই পরিবারকে সরকার অবশ্যই দেখভাল করতে হবে। যেটা বারবার বলছি আমি, দুনিয়ার সভ্য দেশে আমাদের আশেপাশে মানে দক্ষিণ এশিয়াতেও অনেক দেশে এই ধরনের ক্ষতিপূরণ আজকাল সরকার দিচ্ছে। তো এইটা হলো আমাদের প্রথম উদাহরণ হওয়া উচিত যে সরকার তার মানবিক দিক, একটা ঠিক আছে অপরাধ হয়ে গেছে কিন্তু মানবিক দিকটা যাতে সরকার দেখায়, এদের একটু সাহায্য করার চেষ্টা করে। এটা যদি মানবিক সাহায্যের বাইরেও আইনগত দিক থেকে চিন্তা করা যায়, এই ধরনের ক্ষেত্রে তো রাষ্ট্রের একটি অংশ খুব নিদারুণভাবেই ব্যর্থ হয়েছে তার নাগরিককে রক্ষা করতে, বরং সেই অংশই একটি নাগরিকের হত্যার জন্য দায়ী। সেখানে আইনগতভাবে টর্টের মামলার কথা আমরা জানি, নেগলিজেন্সের ক্ষেত্রে যখন কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, অবহেলা করে, সেসব ক্ষেত্রে আমরা আদালত থেকে ক্ষতিপূরণের মামলা হতে দেখি। বাংলাদেশে সেই সংস্কৃতি গড়ে ওঠে না কেন? এটা গড়ে ওঠে না, আমার মনে হয় যে প্রধানত আমাদের আইনজীবীদের ব্যর্থতা। এটা নতুন ধরনের মামলা, এটাকে সবাইকে মানে একটা হলো যারা বিচার প্রার্থী, আমার মনে হয় যে তাদের খুব বেশি ভরসা নাই যে ধরনের একটা সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে তারা যে সাফল্যমণ্ডিত হবে। এইটা আমার মনে হয় যে সাধারণ মক্কেলদের বা জনগণের খুব ভরসা নাই। আর এটা আমাদের আইনজীবীদেরও ব্যর্থতা, আমরা এই পথে মক্কেলকে উপদেশ দিতে পারছি না যে এখানে ফৌজদারি মামলা করে প্রমাণ করা মুশকিল হবে অনেক ক্ষেত্রে, যেটা ক্ষতিপূরণের ক্ষেত্রে। এখানে ক্ষতিপূরণের মামলা করলে এটা প্রমাণ করা সহজ হবে এবং আর্থিক ক্ষতিপূরণ পাবে, এটা আমাদেরও ব্যর্থতা। আর আপনি যেটা বলছেন যে এই ধরনের ঘটনায়, যে একটু আগে যেটা বলছিলেন যে যৌথ বাহিনী দায়মুক্তি আইন, ওই আইনটা যখন হাইকোর্ট বাতিল করে তখন কিন্তু ওই রায়ে হাইকোর্ট উল্লেখ করেছিল যে এমনি সাধারণ ক্ষতিপূরণের মামলার বাইরেও হাইকোর্টে এসে রিটেও কেউ ক্ষতিপূরণ চাইতে পারে। অর্থাৎ সরাসরি হাইকোর্টে সংবিধানের অধীনে মামলা করেও সরকার যদি এই ধরনের সরকারের বাহিনীর কারণে কারোর যদি ক্ষতিপূরণ হয়ে থাকে, তাহলে ওখান থেকেও সে ক্ষতিপূরণ চাওয়ার রাস্তাটা ওই রায়ে খুলে দেওয়া হয়েছে। তবে ওই রাস্তায় গিয়ে এখন দু চারটা মামলা কিন্তু হয়েছে। আমার মনে হয় এটাও একটা হবে, সরকার যদি নিজে নিজে সাহায্য করতে এগিয়ে না আসে তাহলে এই ভিকটিমরা হয়তো হাইকোর্টে এসে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা চাইবে। এবং আমার ধারণা যে আমার মনে হয় যে এখানে আমরা কোর্টের কাছ থেকে একটা ইতিবাচক একটা ভূমিকা আশা করতে পারি। জি, আরো একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আমরা কথা বলছি নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর শাহাবুদ্দিন মালিক। শেষ প্রান্তে আমরা এর মধ্যে বিচার বিভাগ নিয়ে যত আলোচনা হয় তার মধ্যে হয় সবচেয়ে বেশি আলোচিত বিষয় মামলার দীর্ঘসূত্রিতা। মাননীয় প্রধান বিচারপতি বারবার এটি নিয়ে কথা বলেছেন। এখন যখন এটি উচ্চ আদালতে আসবে এই মামলাটি, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে এটা আপিল এবং তারপর যদি আপিল বিভাগে যায়, সব মিলিয়ে আর কেমন সময় লাগতে পারে জানি বলা খুব দুষ্কর। তারপর আপনার ধারণা কি? হ্যাঁ, এটা তো একটা আইনগত বাধ্যবাধকতা আছে যে হাইকোর্টে আপিল শুনানি হবে। এখন মোটামুটি ভাবে এখন 2017 বড় দাগে বলতে গেলে 2013-14 যেই মামলায় মৃত্যুদণ্ড হয়েছিল ওইগুলি এখন শুনানি হচ্ছে। তো আমি ধারণা করছি যদি এটা সরকার পক্ষ একটু মানে চেষ্টা করে তাহলে 2018-তে হাইকোর্ট বিভাগে এটার আপিল শুনানি হবে। এবং এইসব মামলায় যেহেতু অনেক আসামি, অনেক সাক্ষী, রায়টাও নিঃসন্দেহে অনেক বড় হবে। অতএব কিটা একটু সময় বেশি লাগবে, তবে হয়তো বড় দাগে বলা যেতে পারে 2018-র দিকে শেষের দিকে এটা হয়তো শেষ হয়ে যাবে। আর তারপরে আপনি জানেন এখন ওই পঞ্চদশ সংশোধনীতে আরেকটা জিনিস যোগ দেওয়া হয়েছে যে হাইকোর্টও যদি মৃত্যুদণ্ড বহাল রাখে তাহলে এটা আপিল বিভাগেও যেতে হবে। তারপরে এটা আপিল বিভাগের একটা ব্যাপার আছে। তবে ওই অর্থে এটা খুব সাহসা যে এটার এই সম্পূর্ণ বিচার প্রক্রিয়াটা শেষ হবে এটা বলা দুষ্কর। তার মানে এই সুযোগে এটাও বলি যে আপিল বিভাগে মৃত্যুদণ্ড হাইকোর্ট বহাল রাখলে আপিল বিভাগে গিয়ে যে বাধ্যতামূলকভাবে আবার আপিল শুনানি করতে হবে, আমার মনে হয় পঞ্চদশ সংশোধনীতে এটা অনেকটা অহেতুকভাবে জুড়ে দেওয়া হয়েছে। এইটাও পুনর্বিবেচনার দরকার আছে। বিশেষত যখন আমাদের এখানে এখন ওই হাইকোর্ট বিভাগে অনেকগুলি মৃত্যুদণ্ডাদেশ মামলা শুনানির অপেক্ষায় আছে, আপিল শুনানির অপেক্ষায় আছে। এইগুলি সবগুলি যদি আবার আপিল বিভাগে যায় তাহলে ওই মামলার জটটা কিন্তু আরো দীর্ঘায়িত হবে।
এবং সেখানে তো খুব স্বাভাবিকভাবেই যিনি দণ্ডপ্রাপ্ত হচ্ছেন সেটা তার ইচ্ছার উপর নির্ভর করতেই পারে যে তিনি আপিল বিভাগে যাবেন কিনা এবং আপিল বিভাগও সেটি দেখে তারা শুনবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে প্রত্যেকটি মামলাই তো অনেক দীর্ঘ হচ্ছে। না না না, এটা এখন বলা হচ্ছে না, এখন আপিল বিভাগে মৃত্যুদণ্ডের ব্যাপারে ওই যে রাইট টু আপিল আছে, ওখানে লিভ পিটিশনের দরকার নাই। অতএব এটাই পঞ্চদশ সংশোধনীতে এনেছে, অতএব আপিল বিভাগকে এটা শুনতেই হবে। সংক্ষেপে শুনতে পারে, কিন্তু আপিল বিভাগে আপনি জানেন যে হাইকোর্টের পরে আপিল বিভাগে যে মামলা ফাইল করতে যে কাগজপত্র জোগাড় করতে হয়, ওই কাগজপত্রই তো একটা মামলায় খুব কমপক্ষে হলো 3000 পৃষ্ঠা হয়ে যায়। অতএব এই প্রক্রিয়াটাই মানে এত লম্বা যে আপিল বিভাগে যাওয়ার যেহেতু অধিকার আছে, আমার মনে হয় সবাই আপিল বিভাগে যাবে যাদের মৃত্যুদণ্ড হাইকোর্ট বহাল রেখেছে। তো এই জন্যই আপিল বিভাগে এখানে এটা আপিল বিভাগের ইচ্ছার উপরে নির্ভর করছে না, এই শুনানিটা আপিল বিভাগকে করতেই হবে। মানে পঞ্চদশ সংশোধনীতে সেটা বাধ্যতামূলক করে দিয়েছে। ওই জন্যই আমি বলছিলাম যে হয়তো আপিল বিভাগ পর্যন্ত যারা ঐচ্ছিকভাবে যেতে চায় তাদের সুযোগ রাখা উচিত, কিন্তু এটা আপিল বিভাগকে যে শুনতেই হবে এই বাধ্যবাধকতা তুলে দেওয়ার জন্য সংবিধানের ওই ধারাটা বোধহয় জি পরিবর্তনের করতে হবে। পরামর্শ দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ডক্টর শাহদ্বীন মালিক। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।